के गयूर मुसलमानों के ईमान पर, इबादत पर एक हमला है। स्टेट गवर्नमेंट का पोस्ट बॉर्डर संभालने का अधिकार नहीं है। আর বাইরে একটা বিস্কুটও নাই যে আমার ছেলে মেয়েকে খাওয়াবো, কিছুই নাই। হ্যালো বন্ধুরা, আমি রাজর্ষি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ইনভেস্ট ইশারা। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওতে আমি বলবো ওয়াকফ বিল নিয়ে। ওয়াকফ বিল কি, ওয়াকফ বিল কেন লাগু হচ্ছে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা অ্যামেন্ডমেন্ট কেন হচ্ছে, লাগু হচ্ছে 2025-এ, আর এই ওয়াকফ বিলের জন্য এত আন্দোলন, এই বাংলাতে এত আগুন জ্বলছে কেন, এটা হবার কারণ কি? অন্যান্য প্রদেশে তো এটা হচ্ছে না, বাংলাতে আন্দোলন হচ্ছে প্লাস আগুনও জ্বলছে কেন? এই তিনটে পার্ট আমি ডিসকাশন করব। প্রথম পার্টে আপনারা দেখবেন ওয়াকফ বিলটা কি, দ্বিতীয় পার্টে আপনারা দেখবেন ওয়াকফ বিলে কি কি চেঞ্জেস করা হচ্ছে যার জন্য এত আন্দোলন হচ্ছে, থার্ডে আমি জানাবো সুপ্রিম কোর্ট এই ওয়াকফ বিলেতে কি নির্ণয় দিল আর আমাদের বাংলা কেন জ্বলছে। ঠিক আছে বন্ধুরা, চলুন তাহলে শুরু করি আজকের প্রথম পার্ট, ওয়াকফ বিল কি। প্রথমে জানবো ওয়াকফ কি। ওয়াকফ হলো একটা মুসলিম ল, এটা শুধুমাত্র মুসলিমদের আইন। এই আইনে কি আছে? এই আইনে আছে দান করা, মানে সম্পত্তি দান করা। এই আইনে আছে কোনো মুসলিম ব্যক্তি কিংবা অমুসলিম ব্যক্তিও তার সম্পত্তি এই ওয়াকফ আইনে দান করতে পারে। আর তারা যারা ওয়াকফ বোর্ড যে সম্পত্তিটা নেবে, তারা সেবামূলক বা ধর্মীয় কাজে, ইসলামে সেবামূলক বা ধর্মীয় কাজে সেই সম্পত্তি ব্যবহার করবে। ওয়াকিফ, ওয়াকিফ কি? ওয়াকিফ মানে হচ্ছে যে ওয়াকফ বোর্ডকে তার সম্পত্তি দান করবে তাকে এখানে ওয়াকিফ বলা হচ্ছে। আর এটা পার্মানেন্ট। আপনি যদি একবার আপনার সম্পত্তি এই ওয়াকফ বোর্ডে দান করে দেন, তাহলে সেটা আপনি আর ফেরত নিতে পারবেন না, এটা পার্মানেন্টলি ওয়াকফ বোর্ডের কাছে চলে যাবে, আর এটাকে পরে ক্লেম করা যাবে না। স্টেট ওয়াকিফ বোর্ড, ওয়াকফ বোর্ড, স্টেট ওয়াকফ বোর্ডের কাজ হচ্ছে এই সব সম্পত্তিগুলো তো এলো, সবাই যারা যারা এই সম্পত্তি দান করলো সেগুলো কোথায় গেল না? ওয়াকফ বোর্ডের কাছে, স্টেট ওয়াকফ বোর্ডের কাছে। এরা ম্যানেজার, এই সম্পত্তিগুলো ম্যানেজ করে এরা আর্নিং জেনারেট করে সেবামূলক বা ধর্মীয় কাজে সেই অর্থটা ব্যবহার করবে। এটাই হলো ওয়াকফ আইন। বোঝা গেল? এর পরে আসছে। এবার এই ওয়াকফ সম্পত্তিগুলো তো একজনকে ম্যানেজ করতে হবে, যে ওয়াকফ বোর্ডে আছে তাদের তো ম্যানেজ করতে হবে, তার জন্য ম্যানেজাররা থাকে বা তাদের বলা হয়, এই যে ম্যানেজার থাকে বা তাদের বলা হয় মুতাওয়ালি। ওয়াকফ বোর্ডের ম্যানেজমেন্টে যারা থাকে তাদের বলা হয় মুতাওয়ালি। এই ওয়াকফ বোর্ডেতে যা আর্নিং হয় তার 7 থেকে 10%, প্রায় 7 থেকে 10% তারা ওয়াকফ বোর্ডেতে রেখে দেয়। কারণ বোর্ডেরও তো অনেক খরচাপাতি আছে,
একটা ওয়াকফ বোর্ড চালাতে গেলেও তো একটা খরচা লাগে, তাই তার 7 থেকে 10% তারা এই ওয়াকফ বোর্ডে রেখে দেয়। বাকি 90 থেকে 93% যে আর্নিংটা হয় তারা সেগুলো ইসলামিক ধর্মীয় বা সেবামূলক কাজে ব্যবহার করে। স্টেট ওয়াকফ বোর্ড, স্টেট ওয়াকফ বোর্ডেতে ভারতবর্ষের যত স্টেট আছে সে প্রত্যেকটা স্টেটে একটা করে ওয়াকফ বোর্ড থাকে। সেগুলো শুধু তারা স্টেটে যা সম্পত্তি আছে, মানে ওয়াকফে যা সম্পত্তি আছে সেগুলো তারা দেখাশোনা করে। স্টেট ওয়াকফ বোর্ডের ওপরে কি আছে? ওয়াকফ কাউন্সিল। একটা কথা বলে দিই, এই স্টেট ওয়াকফ বোর্ডে যারা মেম্বার তারা হচ্ছে রাজ্য থেকে নির্বাচিত হয়, মানে স্টেট থেকে নির্বাচিত হয়। আর তাদের ওপরে যারা ওয়াকফ কাউন্সিল আছে তারা সেন্ট্রাল থেকে নির্বাচিত হয়। তাহলে স্টেট ওয়াকফ বোর্ড প্রথমে, তার উপর আছে ওয়াকফ কাউন্সিল, তারা স্টেট বোর্ডের থেকে স্টেট ওয়াকফ কাউন্সিলটা বড়। আর তাদের ওপরে আছে ওয়াকফ ট্রাইব্যুনাল। ওয়াকফ ট্রাইব্যুনালে যেসব ডিসপুটেড সম্পত্তি থাকে, ওয়াকফের তো অনেক তো ডিসপুটেডও সম্পত্তি হয়, সম্পত্তি মানেই তো ডিসপুট, কিছু না কিছু তো থাকে, সেইগুলো যেখানে বিচার হয় সেটা হচ্ছে ওয়াকফ ট্রাইব্যুনালে। আর এই সমস্ত কিছু নিয়ে হচ্ছে ওয়াকফ অ্যাক্ট। বোঝা গেল? এতে কোনো সমস্যা ছিল না। এবার সমস্যাটা কোথায় সেটা জানব। এরপর মুসলিমদের জন্য, ওদের ভালো এডুকেশনের জন্য, ওদের ভালো ইকোনমিক মানে এগিয়ে যাওয়ার জন্য একটা ওয়াকফ বোর্ড থেকে যেই টাকাটা আসছে সেটা ঠিকঠাকভাবে কাজে লাগানো হচ্ছে কিনা সেটা জানার জন্য 2005 সালে একটা কমিটি গঠন করা হয়। সেই কমিটিটার নাম হচ্ছে সাচার কমিটি। এই সাচার কমিটির কি কাজ ছিল? এই সাচার কমিটির কাজ ছিল ওয়াকফ বোর্ডের যে সম্পত্তিগুলো আছে সেগুলো থেকে ঠিকঠাক ইনকাম জেনারেট হচ্ছে কিনা আর কতটা ইনকাম জেনারেট হচ্ছে তার একটা রিপোর্ট দেওয়া। 2006 সালে সাচার কমিটি একটা রিপোর্ট দিল। ওয়াকফ বোর্ডের কাছে 5 লাখ প্রপার্টি লিস্টেড আছে, প্রায় 6 লাখ একর ল্যান্ড আছে। গোটা ভারতবর্ষে ওয়াকফ বোর্ডের কাছে প্রায় 6 লাখ একর ল্যান্ড আছে, যা ভারতবর্ষ সরকার, রেলওয়ে আর ডিফেন্সের পরে এই ওয়াকফ বোর্ডের সম্পত্তির পরিমাণ 3 নম্বর। আর এর ভ্যালুয়েশন কত? এর ভ্যালুয়েশন হচ্ছে প্রায় 1.2 লাখ করোড়। মানে ভাবুন, এর ভ্যালুয়েশন হচ্ছে 1.2 লাখ করোড়। আর এর ইনকাম কত জেনারেট হচ্ছে? না, এর ইনকাম জেনারেট হচ্ছে 160 কোটি পার ইয়ার। আপনি ভাবুন, তাদের সম্পত্তি আছে 1.2 লাখ কোটি, আর তার ইনকাম জেনারেট কত হচ্ছে? 160 কোটি পার ইয়ার। তাহলে ঠিকঠাক সম্পত্তির থেকে যে ইনকাম আসা সেটা আসছে না, কমিটি সেটা রিপোর্টে বলল। এরপর কি হলো? কমিটি ওয়াকফ বোর্ডকে একটা টার্গেটে বেঁধে দিল। কি টার্গেট দিল? টার্গেট দিল
এখান থেকে যত সম্পত্তি আছে, এই যে এই সম্পত্তিটা যতটা আছে তার 10% রিটার্ন বা 12,000 করোড় পার ইয়ার দেখাতে হবে, মানে রোজগারটা করতে হবে। এখানে কারা বসেছিল এতদিন? কিছু দেখাশোনা করতো না, কিছু করতো না, কি আসছে কি না আসছে কোনো হিসাব ছিল না। একটা টাকা মানে তাদের ধর্মীয় কাজে কিংবা কোনো কাজে তারা দিয়ে দিত। এটা কেউ দেখতো না কত ইনকাম হতে পারে, কত ইনকাম হওয়া উচিত, এগুলো কেউ দেখতো না। এগুলো প্রথম চোখে আসে 2005 সালে সাচার কমিটি। এবার সাচার কমিটি বেঁধে দিল 10% রিটার্ন বা 12,000 করোড় পার ইয়ারে তাদের ইনকাম জেনারেট করতে হবে। ঠিক আছে? কিসের জন্য? না মুসলিমদের ইকোনমি আর এডুকেশনের জন্য, যাতে তারা পরবর্তীকালে একটা ভালো ফিউচার পায়। বোঝা গেল এই পর্যন্ত? প্রথম পার্টে আমরা দেখলাম তাহলে কি ওয়াকফ আইনটা কি, এই ওয়াকফ আইন কিভাবে কেন তৈরি হয়েছিল, আর ওয়াকফ আইন নিয়ে আমরা আলোচনা করলাম। দ্বিতীয় পার্টে কি দেখব? দ্বিতীয় পার্টে দেখব হচ্ছে আমরা এই ওয়াকফ আইনে কি কি সরকার পরিবর্তন নিয়ে এলো। চলুন তাহলে বন্ধুরা দেখতে থাকুন, খুব শীঘ্রই দ্বিতীয় পার্ট আসতে চলেছে।